নিশিকান্তবাবু এগোতে গিয়েও থমকে গেলেন আবার। ঘাসের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছিল একটা মানুষের অবয়ব, অস্থি চর্মসার, হলদে সবুজ চোখে নারকীয় এক ইঙ্গিত। নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে তার মুখে একটা ভয়ানক হাসি ফুটে উঠল। অবয়বটির হাতে লম্বা লাঠির মতো কিছু একটা। নিশিকান্তবাবু ভয়ে একটা আর্তনাদ করে পিছন দিকে দৌড়তে শুরু করলেন, আর সাথে সাথে সেই অবয়বটা হাতের লাঠিটা ছুঁড়ে দিল তার পা লক্ষ্য করে। লাঠিটা পায়ে এসে লাগতেই মুখ থুবড়ে নুড়ি পাথরের রাস্তার ওপর পড়লেন ভারী চেহারার লোকটা, আর পড়েই সংজ্ঞা হারিয়ে ফেললেন মনে হলো। ট্রেনের ভেতরে বসে থাকা সবাই একেবারে বিস্ফারিত চোখে দেখছিল এইসব দৃশ্য। কারুর মুখ দিয়ে একটা কথাও সরছিল না। দম বন্ধ করে সবাই তাকিয়েছিল বাইরে। ঘাস ময়দানের ভেতরে লুকিয়ে থাকা বিভীষিকা আজ তাদের চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু কে বা কি এটা? কালো ছায়ামূর্তিটা বিশাল একটা লাফ দিয়ে এসে পড়ল নিশিকান্তবাবুর ঘাড়ের ওপর। কয়েক মুহূর্তের মধ্যে নিশিকান্তবাবুর দেহটা কাঁধে তুলে নিল, ঠিক যেন তুলোর বস্তার মতো। তারপর আবার লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে গেল ঘাস ময়দানের দিকে। লাঠি ঠোকার শব্দটায় গোটা ট্রেনটাই যেন কেঁপে কেঁপে উঠছিল। ও ও ও হারু, ওটা কি ছিল? কি ছিল ওটা? ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। আমাকে আমার বাবা বলেছিল বর্ষা নামলে ঘাস ময়দান থেকে খুব সাবধান। ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। ইস, বাইরের লোক কিভাবে যে ওদের খপ্পরে পড়লো। ওসব ছাড়ুন, এখন আমাদের নিজেদের বাঁচাতে হবে। ও দাদা, কি দেখছেন দাঁড়িয়ে? দরজাটা বন্ধ করুন জলদি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এই কথায় চমকে ট্রেনের ভারী লোহার দরজাটা বন্ধ করে দিল ঝড়াম করে। ট্রেনের মধ্যে বসে থাকা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন এই ট্রেন ছাড়বে। বাইরের বর্ষার তোড় বেড়েই চলেছে একভাবে। জানলা দিয়ে ঘাস জমিটা যতটা দেখা যায় একেবারে শান্ত, যেন মৃত্যু উপত্যকার কোনো অংশ। হারু সেদিকেই এক দৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল ঘাসের মাঝখান থেকে সেই একই রকম চেহারার অস্থি চর্মসার অবয়বরা সব উঠে দাঁড়িয়েছে। তাদের কেউ লম্বা, কেউ বেটে, কারোর কারোর হাতে লাঠি। সবার চোখগুলোতে হলদে আর সবজি আলো জ্বলছিল। ট্রেনটাকেই সবাই দেখছিল একভাবে। এরা কারা? কেন এরা ঘাস ময়দানে লুকিয়ে থাকে? সবার মনে এই প্রশ্নই জাগছে এখন। হঠাৎ ওদের চমকে দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো একটা ঝাঁকুনি দিয়ে। ট্রেনের কামরার ভেতরকার সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল এবার। ঘটাং ঘটাং শব্দ করে ট্রেনটা এগিয়ে চলেছে ব্রিটিশ আমলের পুরনো রেললাইন ধরে। দুধারে দাঁড়িয়ে থাকা ঘাস আর তার মাঝখানে দাঁড়ানো বিকট মূর্তিগুলো একভাবে ওদের চলে যাওয়াটাই দেখছিল শুধু। মাঝে মাঝে কয়েকজন হাতের লাঠিটা উঁচিয়ে হুঙ্কার দিচ্ছিল, যেন যেন শাসানি দিচ্ছিল কামরার ভেতরের লোকজনকে। সেই দ্বিতীয় লোকটা হাত জড়ো করে মাথার ওপর তুলে একটা নমস্কার করল। অন্য সবাই বিস্ফারিত চোখে দেখছিল জানলার বাইরে। ঘাস ময়দানটা ঝড়ের মতো পেরিয়ে যাচ্ছে। কালো নিকষ অন্ধকারে থেকে থেকে আলোর ছটা লম্বা দাগের মতো ওদের চমকে দিয়ে চলে যাচ্ছে। ট্রেনের কামরার আলো থেকে থেকে আলোকিত করছে ঘাস ময়দানটাকে। কড়কড় করে বাজ পড়ল আবার। ট্রেনের গতি এবার বেড়ে উঠল। তীব্র একটা হুইসেল দিয়ে ট্রেনটা ঢুকলো এবার বেলদিঘি স্টেশনে। পুরনো আমলের ব্রিটিশদের তৈরি করা একটা রেল স্টেশন। লম্বা ত্রিফলা আলো থেকে ঘোলা ঘোলা হলদে আলো অতি কষ্টে স্টেশনটাকে আলোকিত করে রেখেছে। ট্রেনটা দ্রুত থেকে ধীরে ধীরে নিজের গতি কমিয়ে থমকে দাঁড়িয়ে গেল। কামরার এদিক ওদিক থেকে এক এক করে যারা ট্রেনে ছিল তারা নেমে এলো। সবাই ভয়ে একেবারে সিটিয়েছিল একরকম। সেই লোক দুটি হনহন করে হেঁটে বেরিয়ে যাওয়ার তাল করছিল রেল স্টেশন থেকে। অবনী আর হারু ওদেরকে ডাক দিল। ও দাদা, আরে ও দাদা, এমনি করে চলে যাচ্ছেন যে? ওই লোকটাকে যে ওরা টেনে নিয়ে গেল। আরে আরে দাদা, দাঁড়ান। সেই দ্বিতীয় লোকটা এ কথায় থমকে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে একেবারে খচমচ করে বলে উঠল, তা তোমরা কি চাও আমরাও ওই লোকটাকে খুঁজতে যাই আর ওর মতোই আমরাও গায়েব হয়ে যাই? না বাবা না, আমাদের বাড়িতে পরিবার আদি আছে। তোমরা ছোকরা দেশের ভবিষ্যৎ। যাও যাও, লেগে পড়ো এই কাজে, যাও। লোকটা কথাটা বলেই একরকম দৌড়ে বেরিয়ে গেল স্টেশন থেকে। অবনী আর হারু একেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আজকাল মানুষ যে কেন এরকম হয়ে গেছে
বুঝে উঠল না ওরা। অন্যের বিপদে কেউ সাহায্যই করতে চায় না আজকাল আর। দেখলে অবনীদা এ কিরকম লোক, সত্যি এ কিছু বলার নেই। কিন্তু আমরা তো আর হাতে হাত দিয়ে বসে থাকতে পারবো না, কি বলো? ঠিক বলেছিস। আজ ওই শহরের লোকটাকে টেনে নিয়ে গেল, কোনোদিন আমাদের মধ্যে থেকে কাউকে টেনে নিয়ে যাবে। ট্রেন তো আর বাদলা দেখে খারাপ হবে না। চল দেখি, স্টেশন মাস্টারকে খুঁজি। গ্রামের আরো 2-4 জনকে দরকার। আজই ঘাস ময়দানের মধ্যে একদল লোক তখন হাতে হ্যারিকেন আর টর্চ নিয়ে নিশিকান্ত বাবুকে খুঁজতে বেরিয়েছিল। ঘাসের মধ্যে বেশ খানিকটা এগিয়ে ওরা এদিক ওদিক আলো ফেলে দেখছিল। বর্ষায় খুব বেশি দূর চোখে পড়ে না। অবনী আর হারুর কথা শুনে আরও 2 জন দোকানদারকে নিয়ে স্টেশন মাস্টার অক্ষয় মণ্ডল এসেছেন। তিনি সব ব্যাপারটাই জানেন। পড়ল তার কাঁধে, আঁক করে একটা আর্তনাদ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সর্দারের মুখে মুখে জবাব দিস। সর্দার এসব মিছে কথা কইছে, আমি এটা দেখছি। ঘাস ময়দানে ওখানে দাঁড়িয়ে আমাদের উপর নজর রাখছিল, তাই তো এখানে তুলে আনলাম। ঠিক, এর আগেও এরকম একজন আমাদের উপর নজর রেখেছিল। তার কি আমরা অবস্থা করেছি সে দেখো দেখে। নিশিকান্ত বাবু মনে মনে নিজের এই বিশ্রী রোগটাকে গাল পারলেন 2 বার। তারপর মুখ তুলে চেয়ে দেখলেন একটা পচা গলা কঙ্কাল। তার গায়ে আর মাংস লেগে নেই। বাঁশের গায়ে 2 হাত বাঁধা অবস্থায় ঝুলে আছে একটু দূরে। কঙ্কালটার সারা গায়ে দাঁতের দাগ। নিশিকান্ত বাবু যেন নিজেকে ওই কঙ্কালটার জায়গায় দেখতে পেলেন। বর্ষার জলে আবার চোখ ঝাপসা হয়ে আসছিল তার। হঠাৎ তার ঘাড় ধরে কেউ যেন তুলে ধরল। পায়ে চোট লাগায় দাঁড়াতে পারছিলেন না তিনি। ওদের মধ্যে থেকে একজন ওকে তুলে টেনে হেঁচড়ে নিয়ে গেল বিশাল দেহধারী মূর্তিটার সামনে। কাদার ওপর আছড়ে ফেলল সে তাকে। নিশিকান্তবাবু কোকিয়ে উঠলেন ব্যথায়। বিশাল কদাকার মূর্তিটা একটা লম্বা হাড় চিরচিরে হাত বাড়িয়ে নিশিকান্তবাবুর মুখটা ধরে নিজের কাছে টেনে নিল। বিশ্রী পচা একটা গন্ধে তার যেন পেট খুলিয়ে বমি উঠে আসছিল। তিনি মুখটা বেঁকিয়ে ফেললেন যন্ত্রণায় আর ভয়ে। চর বৃত্তি সাজা তোকে দিতেই হবে। আয় আয়, কতদিন মানুষের রক্ত খায়নি রে, আজ দেশটা মেটাবো। সর্দার, আমরা পাবো না। সর্দার ভয়ানক চোখে ওদের দিকে তাকালো। তার মুখ থেকে তখন লালা ছড়া শুরু হয়ে গেছে। একটা হাত তুলে সে বলল, পাবি, তোরাও পেশাদ পাবি। আগে আমি খেয়ে নি। ও সেই কত বছর আগে ওই লোকটার রক্ত খেয়েছি, আজ আবার সেই স্বাদ পাবো। আয়। বিশাল দেহধারী জীবটা এবার নিশিকান্ত বাবুকে ধরে তার ঘাড়ে একটা মস্ত কামড় বসিয়ে দিল। চোঁ চোঁ করে শোষকের মতো শুষে নিতে লাগলো সে নিশিকান্ত বাবুর দেহের সমস্ত তরল। প্রবল চিৎকারে বৃষ্টির শব্দ ছাপিয়ে আওয়াজ ছড়িয়ে গেল চারিদিকে।